তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান, যেখানে কুহুকে প্রাচারের জন্য প্রস্তুত করা রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে থাকলো, প্রতিটি পদক্ষেপে সচেতন। রোহান ফোনে তার দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল, লোকেশন অনুযায়ী এগোবে। যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিকভাবে জানাবে। অগ্নি ও সোহেল প্রথমে আক্রমণ করার পরিকল্পনা করায় তাদের লোকেশন অনুযায়ী একটা নদী পড়ল। রোহান ব্যাগ থেকে দূরবীন নিয়ে দেখলো একটা ঝং ধরা শিপ। শিপের এক প্রান্তে মিসেস সুলতানা শিকদার দাঁড়িয়েছিলেন, আর তার চারপাশে কিছু অপরাধী লোক ছিল যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান, যেখানে কুহুকে পাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে থাকলো, প্রতিটি পদক্ষেপে সচেতন। রোহান ফোনে তাদের দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল, যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিকভাবে জানাবে। অগ্নি সোহেল প্রথমে আক্রমণ পরিকল্পনা করার জন্য সীমানার দিকে এগিয়ে গেল। অন্যদিকে রোহান এবং পূজা স্থানটি ঘিরে রাখলো। সময় দ্রুত চলে যাচ্ছিল এবং সবাই জানতো যে কুহুকে উদ্ধার করতে হবে, এবং যত দ্রুত সম্ভব, কারণ তাদের কাছে আর বেশি সময় ছিল না। রোহান এবং তার টিম শিপের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ করেই তাদের সামনে বিশাল এক বাধা সৃষ্টি হলো। কয়েকজন সশস্ত্র সন্দেহজনক লোক তাদের পথ আটকানোর জন্য দাঁড়িয়ে পড়ল। এদের মধ্যে একজন পিস্তল হাতে নিয়ে কটমট করে বলল, এখান থেকে আর এক কদম এগোনো যাবে না। রোহান তার হাতে মুঠো শক্ত করে বলল, তোরা জানিস না, এটা তোদের শেষ ভুল হবে। তারপর রোহান ইশারা দিল তার দলের সদস্যদের। তৎক্ষণাৎ অগ্নি দ্রুত একে একে 3 জন লোকের দিকে তেড়ে গেল। তার শরীরের গতিবিধি এত দ্রুত ছিল যে তারা বুঝতেই পারেনি। অগ্নি একে একে তাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করে ফেলল। এদিকে সোহেল ও পূজা একসঙ্গে অন্যদের দিকে এগিয়ে গিয়েছে। চমৎকার কৌশলে তাদের গুলি চালানোর আগে নিরস্ত করে ফেলল। সোহেল নিজের শরীরের পেছনে 2টি গুলি ছুঁড়ে দ্রুত দুজনের কাছাকাছি চলে এলো। তখন তাদের হাতের অস্ত্র সরিয়ে নিয়ে নিজের পিস্তলের গুলি ছুড়ল, যেন এদের অস্ত্র হাতে নেওয়ার সুযোগ না পায়। রোহান তখন পিছন থেকে তার টিমের নির্দেশ দিচ্ছিল, এদের কোনো সময় দিতে হবে না, দ্রুত কুহুকে উদ্ধার করো। সবাই এক হয়ে 1 সেকেন্ড নষ্ট না করে দ্রুত এগিয়ে গেল। আবারও সন্দেহজনক লোকেদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলো। রোহান তাকে লক্ষ্য করে বলল, ওকে পেছন থেকে ধরো। তখন শানি দ্রুত তার দিকে ছুটে এসে পিস্তলটা বের করে এক অসাধারণ কৌশলে পা বরাবর গুলি করে মুহূর্তে এই লোকটি মাটিতে পড়ে যায়। রোহান বলল, থাকুক এখানে, পরে আমাদের এখন শিপের ভেতরে যেতে হবে। শিপের ভেতরে যেতে মুখোমুখি হয় মিসেস সুলতানা শিকদারের। তিনি বিশ্রী হাসি দিয়ে বলল, তাহলে চলে আসলে এখানে বউয়ের টানে? কি করব বলেন, বউটা যে আমার প্রাণ। কই আমার প্রাণপ্রিয়া কই? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? রোহান ভ্রুকুচকে মিসেস সুলতানা শিকদারের দিকে তাকিয়ে বলল, আপনার কেন মনে হলো আমি ফাজলামি করছি? আপনি কি আমার বেআইন লাগেন? ভারে ভারে বলছে, কুহু কোথায়? খুঁজে দেখো। বেশ খুঁজবো, যদি ওর গায়ে 1 ফুট আঁচড় লাগে আমি ছাড়খাড় করে দেবো সবকিছু। আপনাকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না। রোহান মিসেস সুলতানা শিকদারের দিকে বন্দুকটা তাক করে বলল, আপনি বলবেন নাকি আমি শুট করব? তুমি মেরে ফেললেও আফসোস নেই। তুমি আসার আগে দেখেছো একটা বস্তা ফেলেছি, সেটা আর কেউ না, তোমার কুহু। পারলে বাঁচাও। রাগে রক ফুলে ফেপে উঠেছে রোহান একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, মাদার ফকের বাচ্চা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেই কপাল বরাবর গুলি করে দিল। মুহূর্তেই তিনি নিস্তেজ হয়ে পড়ে গেল। রোহানের দেরি না করে শিপের কিনারা এসে দেখলো শিপের রেলিং এর সাথে বাঁধা একটা বস্তা, যেটা একদম পানির নিচে। রোহানের পানিতে ঝাঁপ দিয়ে বস্তার দড়িটা কেটে তারপর বস্তাটা খুলে দেখতে পেল গুহুকে, কিন্তু কোনো জ্ঞান নেই, নাকে মুখ দিয়ে রক্ত, শরীরটা কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছে। চারিদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হলো। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে এলো। রোহান কুহুকে শিপে নিরাপদ জায়গায় শুয়ে দেয়। কুহুর নিস্তেজ শরীর দেখে তার মন কেঁপে উঠল। সে দ্রুত সিদ্ধান্ত নেয়। এদিকে সোহেল, অগ্নি এবং শানি শিপের ভেতর থেকে ড্রাগসের বিশাল চালান খুঁজে পায়। তারা অবাক হয়ে দেখে এটি একটি চোরা কারবারিদের একটি বড় কাজের অংশ। তারা দ্রুত এই তথ্য রোহানকে জানায়। রোহান তাদের শোনার পর দৃঢ় গলায় বলে, এই শিপটা শুধু কুহুর জীবন নিয়ে খেলা করেনি, বরং অনেক নিরীহ মানুষের জীবন নষ্ট করার জন্য চোরা কারবারিদের হাতিয়ার হয়ে উঠেছে। সোহেল, তুমি স্থানীয় পুলিশকে খবর দাও। অগ্নি আর সানি, তোমরা ড্রাগসগুলো সুরক্ষিত রাখো, ওদের পালানোর সুযোগ দেওয়া যাবে না। রোহান পূজাকে বলে, পূজা, আশপাশে কোনো হাসপাতাল আছে কিনা খুঁজে বের করো। কুহুর অবস্থা খুবই খারাপ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাই।
পূজার সাথে আনা ছোট ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জানতে পারলো এখান থেকে 15 কিলোমিটার দূরে ছোট একটি ক্লিনিক আছে। ওখানে কুহুর প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব। অগ্নি, দ্রুত এখানকার পুলিশের সাথে যোগাযোগ করো। অগ্নি ফোনে কানাইঘাট পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে। ফোন ধরার পর সে দ্রুত বলে, হ্যালো, আমি অগ্নি চৌধুরী, সিআইডি অফিসার। জরুরি ভিত্তিতে আপনাদের সাহায্য লাগবে। আমরা একটি পরিত্যক্ত শিপে আছি এবং এখানে বিপুল পরিমাণে চোরাচালান ড্রাগস পাওয়া গেছে। শত্রুদের আমরা আটক করেছি, তবে আমাদের দ্রুত সহায়তার প্রয়োজন। পুলিশ অফিসার চমকে গিয়ে উত্তর দেয়, আপনি কোথায় আছেন? আমাদের তৎপরতার জন্য আপনার সঠিক অবস্থান জানা প্রয়োজন। আমরা কানাইঘাটের উপকূলে 15 কিলোমিটার দূরে একটি পুরনো শিপে আছি। শত্রুদের আটক করা হয়েছে এবং আমরা নিরাপদ আছি। তবে ড্রাগসের ব্যাপারে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং পুলিশ টিমের সাহায্য প্রয়োজন। পুলিশ অফিসার দ্রুত ব্যবস্থা নেন। অবস্থান গ্রহণ করা হয়েছে। রেস্কিউ টিম এখনই পাঠাচ্ছি। আপনারা সুরক্ষিত থাকুন এবং সর্বশেষ তথ্য জানাতে থাকুন। শোনো, আমি হেলিকপ্টার নিয়ে রওনা হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। কোর অবস্থা ভালো না, ওকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দিতে হবে। শ্বাস প্রশ্বাস প্রায় চলছে না, হাত পা ফ্যাকাশে হয়ে গেছে। আমি যত দ্রুত সম্ভব হসপিটাল পৌঁছাবো। তোমরা এদিকটা সামলাও, ড্রাগস এবং শত্রুদের প্রমাণগুলো ঠিকভাবে পুলিশকে হস্তান্তর করো। পূজা, সোহেল, অগ্নি এবং সানি একযোগে প্রস্তুত হয়। সোহেল বলে, রোহান, তুমি চিন্তা করো না, আমরা প্রমাণগুলো পুলিশকে হস্তান্তর করেছি এবং শিপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তুমি কুহুকে বাঁচানোর জন্য দ্রুত হসপিটালে পৌঁছাও। রোহান কুহুকে পাঁজা খোলা নিয়ে শিপ থেকে বের হয়ে হেলিকপ্টারের দিকে হাঁটতে থাকে। কুহুর শরীর নিস্তেজ, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে এবং হাত পা একদম ফ্যাকাশে হয়ে গেছে। রোহান তার পেশাদারিত্ব বজায় রেখে দ্রুত হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়, মনোযোগ একমাত্র কুহুর জীবনের দিকে। শিপের রেলিং ধরে যতটা সম্ভব দ্রুত হেলিকপ্টারের কাছে পৌঁছায়। হেলিকপ্টার প্রস্তুত ছিল, কুহুকে নিয়ে ওঠে। হেলিকপ্টারে ওঠার পর রোহান কুহুকে তার কোলে নিয়ে নিরাপদে বসে। পাইলট ইঞ্জিন চালু করে এবং দ্রুত আকাশে উড়ে যায় কুহুর চিকিৎসার জন্য একমাত্র সম্ভাব্য স্থান হসপিটালের দিকে। রোহান জানে তার টিম শিপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তবে তার মনোযোগ এখন কেবল কুহুর সুস্থতার দিকে। হেলিকপ্টার দ্রুত আকাশে উড়ে যাওয়ার পর রোহান কুহুর পাশে বসে থাকে, তার হাতটি কুহুর শরীরে রাখা। কুহুর শ্বাস প্রশ্বাস অতি সাবলীল ভাবে চলছিল না, আর তার শরীরের রং একেবারে সাদা হয়ে গেছে। রোহান অস্থিরভাবে কুহুর অবস্থা দেখে মনকে সান্ত্বনা পায় না। তার কাছে এই মুহূর্তে কুহুকে বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারটি দ্রুত হসপিটালের হেলিপ্যাডে পৌঁছায় এবং রোহান কুহুকে কোলে তুলে দ্রুত হসপিটালের ভেতরে যায়। কুহুকে ওদের রোহানের কোলে দেখে নার্সরা কুহুকে স্ট্রেচারে তুলে নিয়ে ইমার্জেন্সি রুমের দিকে নিয়ে যায়। ডাক্তাররা কুহুকে পরীক্ষা করে দেখে এবং এক মুহূর্তের মধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে দেয়। রোহানের ক্লান্ত শরীর, তার মাথা ঘুরছে, তবে মনোযোগ একমাত্র কুহুর সুস্থতার দিকে। একটু পর ডাক্তার রোহানকে এসে জানায়, আমরা তার শ্বাস প্রশ্বাস ঠিক করতে পেরেছি, তবে তাকে আরো কিছু সময় নিবিড় পরিচর্যার প্রয়োজন হবে। রোহান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে রোহানের মাকে কল করে। ফোন ধরার পর রোহান দ্রুত বলল, মা, কুহুকে পেয়েছে। রোহানের মা অবাক হয়ে ফোনের অপর প্রান্তে বললেন, কিভাবে পেলি? কুহু তো রুমেই ছিল, ওখানে গেলই বা কি করে? রোহান কিছুটা অস্থির ভাবে কিন্তু শান্ত কণ্ঠে উত্তর দেয়, মা, আমি পরে সব বলবো। এখন শুধু জানাতে চাই যে কুহু আমার কাছে আছে। পুলিশের নৌকা এবং গাড়ি শিপের কাছে এসে থামে এবং পুলিশের সদস্যরা তৎক্ষণাৎ শিপের চারপাশ ঘিরে ফেলে। অগ্নি তাদের কাছে চলে গিয়ে জানায়, আমরা এখানে সমস্ত প্রমাণ এবং অপরাধীদের আটক করেছি। সবকিছু এখন আপনার হাতে। সোহেল, পূজা, সানি একে একে ড্রাগসের ব্যাগগুলো এবং অপরাধীদের পুলিশকে হস্তান্তর করতে থাকে। পূজা সব ড্রাগসের প্রমাণপত্র এবং ব্যাগগুলো পুলিশের হাতে তুলে দেয়। সানি অপরাধীদের আটক করে পুলিশকে সঁপে দেয়। পুলিশ অফিসার ধন্যবাদ জানিয়ে বলে, সবকিছু নিরাপদে হস্তান্তর হয়েছে। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ। টিম মেম্বাররা কিছুটা স্বস্তি পায়, তাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেফতার করে এবং শিপের নিরাপত্তা নিশ্চিত করে। অগ্নি পুলিশের কাছে গিয়ে বলে, আমরা সবকিছু নিরাপদে হস্তান্তর করেছি, কিন্তু এখন আমাদের কিছুটা সাহায্য দরকার। আমাদের হসপিটালের দিকে যেতে হবে। কুহুর অবস্থা গুরুতর, আমরা সেখানে পৌঁছাতে চাই। পুলিশের এক অফিসার তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারে এবং বলল, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের নিরাপদে হসপিটালে পৌঁছে দেব। এরপর পুলিশ তাদের নিরাপত্তার সাথে হসপিটালের দিকে
যেতে শুরু করে। সোহেল, পূজা, সানি এবং অন্যান্য টিম সদস্যরা পুলিশের সাথে হসপিটালের দিকে রওনা হয়। তাদের মনটা এখন কুহুর সুস্থতার আশায় উদ্বিগ্ন হয়ে থাকে। প্রায় 30 মিনিট পর তার পৌঁছায়। হসপিটালটার ভেতরে ঢুকে সবার আগে চোখ পড়ে রোহানকে। হসপিটালের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে ক্লান্ত হবে নাই বা কেন। গতকাল হসপিটালের অ্যাটাকের, তারপর আজকের আবার মিশন, আবার কুহুর অসুস্থতা, এরপর আবার প্রেসমিট। যতই হোক নিজের রক্তের সাথে লড়াই, আপনজনের সাথে লড়াই করার ক্ষমতা কাউরি থাকে না। ও পেরেছে। ওরা সবাই ওর কাছে থেকে গেল। নিজের বিশ্বাসযোগ্য টিম মেম্বার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সোহেল ওর ফ্রেন্ড, ছোট থেকেই ওর সাথে থাকা চলা। সোহেল বুঝতে পারলো কি আর করবে, সবই তো নিয়ত। রোহানের কাঁধে হাত রাখতে রোহান কি হলো জানা নেই। রোহান হঠাৎই অজ্ঞান হয়ে গেল। ওরা দ্রুত নার্সকে ডেকে একটা কেবিন ঠিক করলো। ডাক্তার ওকে চেক আপ করে বলল, প্রেশার লো হয়ে গিয়েছে, অতিরিক্ত টেনশন করেন। আমি স্যালাইন দিয়ে দিয়েছি, সাথে একটা ঘুমের ইনজেকশন দিচ্ছি। পূজা কুহুর কেবিনে দাঁড়িয়ে আছে। এখনো ডাক্তার বের হচ্ছে না। অবশেষে ডাক্তার বের হয়ে বলল, ও এখন ভালো আছে। ওর হাতে যে জায়গাটাতে গুলি লেগেছিল সেটিতে আবার ব্যথার পেয়েছে। আর ওনাকে বন্ধ করে মেবি রাখা হয়েছিল। উনি মনে হয় অন্ধকার সহ্য করতে পারেন না, যার ফলে ওনার শ্বাসকষ্ট হয়ে এমন হয়। সমস্যা নেই, এখন ঠিক আছে। হাতের জন্য কিছু মেডিসিন দিয়ে দেব, নিয়ে যাবেন। রুগী এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে ওঠার পর আবার চেক আপ করবো। তখন যদি দেখি উনি ঠিক আছে, তখন রিলিজ করব। কথাটা বলেই উনি চলে গেলেন। 2 ঘন্টা পর রোহানের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করলো একটা কেবিনে। রোহান হাতটা নাড়াতেই টান পড়লো হাতে। রোহান দেখলো ওর হাতে স্যালাইন লাগানো। রোহানকে উঠতে দেখে সোহেল বলে উঠলো, ওই তুই উঠিস না, তুই দুর্বল, তোর রেস্টের দরকার। রোহান অবলীলায় বলে উঠলো, আমাকে কুহুর কাছে যেতে দে, আমি ঠিক হয়ে যাব। কুহু আমার ভালো থাকার মেডিসিন। কথাটা বলে হাত দিয়ে স্যালাইনটা খুলে কেবিন থেকে বের হয়ে সোজা চলে যায় কুহুর রুমে। কুহুর মুখে তখনও অক্সিজেনের মাস্ক। পূজা কিছু বলতে চাইলে অগ্নি থামিয়ে দেয়। রোহান কুহুর হাতটা ধরে বলল, আজকের পর থেকে তোকে আর কষ্ট পেতে দেব না কুহু পাখি। তোর চোখের এক একটা পানি আমি আমার মাথায় ধারণ করে নেব। কুহু, তুই একবার ঠিক হয়ে যা। তোকে এভাবে দেখতে পারছি না, দেখছিস না? তোকে এভাবে দেখতে আমার বাম পাশে থাকা লাল রক্তে রঞ্জিত হৃৎপিণ্ডটা কেমন ব্যথা করছে। আমি অপেক্ষা আছি তোর সুস্থ হয়ে ওঠার। বলে কপালে অধর ছুঁয়ে দিল। ওর কাছে মনে হলো কত যুগ পরে যেন তাকে ছুঁয়ে দিচ্ছে। অপেক্ষার নদী বয়ে চলো চুপচাপ, প্রেমে হাওয়া বাঁচিয়ে রাখে পাপ। তোমার প্রতীক্ষায় হৃদয় উজাড়, জীবন মোড়ে আশা হয়ে কাঁদে পার। ভালোবাসার দ্বীপ নিভে না একদিন, অপেক্ষার আলো ঝলমলে 4 দিন। তোমার আগমনে সবকিছু সার্থক, হৃদয়ের ধ্বনি শুনবে তোমার ঝংকার। প্রায় 11টা বাজে। কুহুর ঘুমটা ভাঙে। চোখটা খুলে রোহানকে নিজের মাথার শিওরে বসে থাকতে দেখে অবাক হয়। কুহুর হাতটা ধরে চেয়ারে মাথা হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কুহুর বেশ মায়া হয়। তারপর সে মনে করার চেষ্টা করে কি হয়েছে তার। পরে আস্তে আস্তে মনে পড়ে কুহু নামাজ পড়ছিল। নামাজ পড়া শেষ হতেই যখন জায়নামাজটা কুচিয়ে রাখতে নিজে থেকে ডিনারের জন্য ডাকে, ইচ্ছে শর্তে ওকে নিজে নেমে গিয়ে খেতে হয়। খাওয়াটা শেষ করে রুমে চলে যায়। তারপর একটা কাজের মহিলা তার রুমে আসে। তার রুমে এসে বলে, খালাম্মা আপনাকে কইছে এই দুধটুকু খেয়ে নিতে। কুহু অর্ধেকটা দুধ খেয়ে গ্লাসটা কাজের মহিলার হাতে ধরিয়ে দেয়। তারপর তবজি হাতে নিয়ে সেটাই পড়তে থাকে। পড়তে পড়তে বোধহয় ঘুমিয়ে পড়ে। যখন ঘুমটা ভাঙে তখন চারিদিকে অন্ধকার, বাঁচার কোনো আশা নেই। রুমে বোধহয় জানলাটাও ছিল না। আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়, তারপর নিস্তেজ হয়ে পড়ে যায়। আর মনে নেই কুহু কেমন ছটফট করতে থাকে। কুহুর ছটফটানিতে কুহুর হাতটা নড়ে ওঠে। কুহুর হাতের নাড়াতেই রোহান সজাগ হয়। যখন দেখে কুহু ছটফট করছে, রোহান কুহুকে নিজের বাহু ডুরে নিয়ে বলল, কুহু, জাস্ট রিল্যাক্স, আমি আছি, কিছু হয়নি, এভরিথিং ইজ ফাইন, আই এম উইথ ইউ। শখের মানুষের ঘ্রাণ, শখের মানুষের স্পর্শে ধীরে ধীরে শান্ত হলো কুহু। কুহু শান্ত হলে রোহান ডাকে সোহেল বলে। বাহির থেকে সোহেল তার ডাকটা শুনে ভিতরে আসে। রোহান বলে উঠল, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রোহানের কথা মতো ডাক্তার নিয়ে আসে তারা। ডাক্তার কুহুর মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে দিল। তারপর ভালো করে চেক আপ করে দেখলো কুহু ঠিক আছে। সি ইজ ফাইন। আপনারা কি ওকে নিয়ে যেতে চান? রোহান মাথা নাড়িয়ে সম্মতি দিল। তবে খেয়াল রাখবেন উনি যেন কখনো অন্ধকার রুমে না থাকেন। আর ওনার সাথে সাথে কিছুদিন থাকবেন। উনি একটু ট্রমাটাইজ হয়ে আসেন। ঠিক আছে ডাক্তার। রিসেপশনে আসুন, পেপারে সাইন করে নিয়ে যান।
রোহান সোহেলকে চোখের ইশারায় করতেই সোহেল চলে গেল রিসেপশনে। রোহান কুহুর চুলে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে কুহুরানি? মুখ যেমন করে রেখেছো কেন? কুহু অবুঝের ন্যায় রোহানের দিকে তাকিয়ে বলল, কি থেকে কি হলো বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এখানে এলে কি করে? আমি জানি না, মালা নামের কাজের মহিলাটি আমাকে এক গ্লাস দুধ দেয়, আমি অর্ধেক খেয়ে আর খাইনি। তারপর তবজি পড়তে থাকি, কিন্তু পরে বোধহয় ঘুমিয়ে যাই। কিন্তু ঘুম থেকে উঠে দেখি সব অন্ধকার, চোখের সামনে এক ফোঁটা আলোও নেই। আমি শুধু আলোর জন্য ভয় কুকড়ে যাচ্ছিলাম। তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারপর নিস্তেজ হয়ে পড়ি। আর কিছু জানি না। ওকে, ডোন্ট প্যানিক, আইল হ্যান্ডেল ইট। রিলিজ করে দিয়েছে, আর এই যে কিছু মেডিসিন লিখে দিয়েছে। আয় তবে বের হয়ে যায়, আমাদের আবার প্রেস মিট আছে। কুহু, তুমি ওয়াশরুমে যাবে। কুহু মাথা নাড়িয়ে না বুঝালো। রোহান কুহুকে সুন্দর করে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, আয় হেলিকপ্টার উঠে রওনা দেয়। সবার তো আটবে, যারা থেকে যাবে তাদেরকে বল বাসে করে চলে আসতে, আস্তে ধীরে। প্রেস মিট এত ইম্পর্টেন্ট না। সোহেল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। রোহান আগে কুহুকে কোলে তুলে উঠে বসলো। তারপর সোহেল, পূজা, অগ্নি আর সানি উঠলো। বাকি আরো দুইজন রইলো। তারা একটা বাইক ভাড়া করে উঠে আসলো। হেলিকপ্টারটি কানাইঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ঢাকায় পৌঁছায়। এরপর রোহান কুহুকে গাড়িতে তুলে নিয়ে ঢাকার রাস্তায় রওনা দেয়। ঢাকার ব্যস্ত রাস্তায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। তবে রোহান যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। অবশেষে গাড়িটা এসে থামলো বাড়িতে। রোহান কুহুকে আস্তে ধীরে নামিয়ে তারপর টাকাটা মিটিয়ে দিয়ে কুহুকে কোলে তুলে বাড়ির ভিতরে ঢুকে যায়। কুহুকে দেখে স্মৃতি দৌড়ে আসে। রোহান কুহুকে সোফার উপর বসিয়ে দিল। তারপর রোহানের মা, ভাবিমা রওনা আসলো। রোহান জোরে জোরে মালাকে নামে মেয়েটিকে ডাকছে। অনেক ডাকার পর মেয়েটি আসলো। মেয়েটিকে দেখে বলল, বল, কাল ওর দুধে কি মিশিয়েছিলে? আমি। কি? আমি? সত্যি পরিচয় দিবি নাকি মেরে ছাল চামড়া তুলে নেব? কথাটা বলে রোহান তার প্যান্টের বেল্টটা খুলে ঠাস করে একটা আঘাত করতে মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, আমি বলছি আমি। আসলে আমি মালা নই, মন। আমাকে এখানে পাঠানো হয়েছে, তাই আমি এসেছি কাজের মেয়ের সাথে তোমাদেরকে থেকে বদলা নিতে। রোহান বলে উঠল, বাহ, ভালো তো। চেহারাতে কালো মেকআপ করে এখানে এসে কাহিনী চোদাও। তোর সাথে কি ছিল? এত সিকিউরিটির মাঝে তুই একা এটা করতে পারবি না। বল, কি করেছে এসব? বলে আবার মারতে লাগলো। তুই জানিস না তুই কার কলেজেতে আঘাত করেছিস? এই খানকের বাচ্চা, ইতিহাস ভুলে গেলি? আগে তোর কি হাল করেছিলাম? তোর ভাই দুটো এখনো কোমাতে, তোর মামা মা জেলে, তোকে জেলে দেব। বল, কি করেছে এসব? বলছি তোমাদের এই সিকিউরিটির মধ্যে আমাদের 2 জন লোক আছে, তাদের সাহায্য হয়েছে। রোহান পুলিশকে ফোন করে বলে ওর বাড়িতে আসতে। 1 ঘন্টার মধ্যে পুলিশ আসে। লোক দুটোকে আর মনকে ধরে নিয়ে যায়। তারপর সবার সাথে টুকটাক কথা বলে কুহুকে নিয়ে উপরে আসে। কুহুকে বিছানায় বসাতেই কুহু বলল, আমি ওয়াশরুমে যাব। রোহান কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে কুহুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তখন তোমার ওয়াশরুমে যাওয়া লাগে নাই? যে আমি তোমাকে রুমে নিয়ে আসছে অমনি তুমি ওয়াশরুমে পেয়ে গেল? আমি কি করব? কিছু করতে হবে না, একেবারে ড্রেস নিয়ে যাও, তারপর ফ্রেশ হয়ে আসো। কুহু ড্রেস নিয়ে গেল। রোহান মনে মনে ঠিক করলো ওর মায়ের কুৎসিত রূপটা ওর সামনে তুলে ধরবে না, কিন্তু সত্যি না জানাই ভালো। থাক যেভাবে আছে, কুহুকে আগলে রাখার জন্য আমি আছি। কিছু সত্যি না জানাই ভালো। কুহু ফ্রেশ হয়ে আসতেই রোহানও ফ্রেশ হতে গেল। বেশ কিছুক্ষণ পর রোহান ফ্রেশ হয়ে আসতেই কুহুকে নিচে নিয়ে গেল কিছু খাওয়ার জন্য। অল্প কিছু খেয়ে ওরা উপরে চলে আসলো রেস্ট করতে। কুহু শুতেই রোহান দরজাটা লক করে দিয়ে কুহুর পাশে শুয়ে পড়ে। কুহুকে আরো কাছে টেনে নিয়ে গভীর আলিঙ্গন করে কপালে চুম্বন দেয়। রোহান এবং কুহু একে অপরকে দেখতে শুরু করেছিল। তাদের চোখের মধ্যে এক অপর প্রতি অপ্রকাশিত ভালোবাসা স্পষ্ট হয়ে উঠেছিল। কুহু তার হাতের কনুয়ে ভর দিয়ে রোহানের দিকে তাকালো, যেন কিছু বলার জন্য প্রস্তুত ছিল। রোহান ধীরে ধীরে কুহুর দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, কুহু, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার হাসি, তোমার চোখের দীপ্তি সবকিছু আমাকে মোহিত করে রাখে। কুহু একটু শ্বাস নিয়ে তার হাতটা রোহানের হাতে রাখলো এবং তার চোখে অশ্রু জমে গেল। রোহান, আপনি আমার পাশে ছিলেন যখন আমি সবচেয়ে দুর্বল ছিলাম। আপনি ছাড়া আমি কিছুই না। কুহুর গলার স্বরে কাঁপা শোনা যাচ্ছিল।
কিন্তু তার মনের ভিতর এক অদৃশ্য শক্তি তাকে শান্ত রাখছিল। রোহান তাকে একে অপরের মধ্যে একটি গভীর সম্পর্কের মধ্যে রেখেছিল এবং তাদের হৃদয়ের অমূল ভালোবাসা যেন সময়ের সাথে আরো দৃঢ় হয়। রোহান কুহুর ঘাড়ে নিজের নাকটা ঘষে বলল, ঘুমাও, ইউ নিড রেস্ট। কুহু রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। একটা সময় দুজন গভীর ঘুমে তলিয়ে গেল। ওরা ঘুম থেকে উঠতে উঠতে 4টা বেজে গেছে। বাড়ির সবাই তখনও ঘুমে, কিন্তু এই দুজন কপতি তারা এখনো দুপুরের খাবার খেতে ব্যস্ত। রোহান সুন্দর করে কুহুকে খাইয়ে দিচ্ছে, কুহু রোহানকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রোহান আর কুহু রুমে চলে আসলো। কুহু গিয়ে বিছানার উপর বসলো। রোহান দরজাটা লক করে এসে কুহুর পাশে বসে কুহুর কোমরটা টেনে নিয়ে এসে তার কোলে বসিয়ে দিল। রোহান নিজের নাকটা কুহুর নাকের সাথে ঘষছে আর নিঃশব্দ কণ্ঠে বলল, আস্তে করে কুহুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে কিস করতে লাগলো। আস্তে করে কুহুর জামার চেনটা খুলে কুহুর উন্মুক্ত পিঠে নিজের হাতটা রাখলো। কুহুর প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম। রোহান এবার এক ঝটকায় কুহুকে নিচে ফেলে রোহান তার উপরে উঠে বিছানার সাথে হাত দুটো চেপে ধরে আবারও অধরের সাথে নিচে অধর মিশিয়ে দিচ্ছে। আস্তে রোহানের স্পর্শগুলো বেসমাল হতে লাগলো। কুহু ছোটার জন্য ছটফট করছিল। রোহান আরো গভীরে নিজের সাথে মিশিয়ে নিল। সন্ধ্যায় রোহান, অগ্নি, পূজা, সোহেল এবং সানি প্রেস কনফারেন্সের জন্য প্রস্তুত হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তাদের টিম সম্প্রতি যে সফল অভিযানের কাজ করেছে তার ফলস্বরূপ জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছতে হবে। রোহান তার সাদা শার্টে বেশ গম্ভীরভাবে দাঁড়িয়ে টিমের দিকে তাকিয়ে বলল, আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের কাজের ব্যাপারে সবাইকে জানাতে হবে। সবাই জানুক এই অভিযানটি শুধু আমাদের জন্য নয়, দেশের নিরাপত্তার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি পাশে দাঁড়িয়ে বলল, আমরা সফল আইন এবং ন্যায়ের পথে বড় একটা পদক্ষেপ নিয়েছি। আমরা এটা অনেক বড় দায়িত্ব। আমাদের যে সফলতা এসেছে সেটা দলের একে অপরের প্রতি আস্থা এবং সমর্থনের কারণে। সবার কাজ করছে একে অপরের জন্য। সোহেল হাসি চাপতে চেষ্টা করে বলল, এটা শুধু আমাদের কাজ নয়, আমাদের দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সকলকে জানাতে চাই অপরাধীরা আর পালাতে পারবে না। এটা শেষ নয়, আমাদের আরও অনেক কাজ বাকি। আমাদের জনগণের জন্য আরও কাজ করতে হবে। প্রেস কনফারেন্সে পৌঁছানোর সময় রোহান নিজের কথা আর একটু দৃঢ়ভাবে বলল, আমরা সবাই একসাথে কাজ করেছি, আর আগামী দিনে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাজের সঠিক ফলাফল পেতে সময় লাগবে, কিন্তু আমরা কখনো হাল ছাড়ব না। সবাই একে অপরকে সমর্থন জানিয়ে প্রস্তুতি নিতে শুরু করলো। সাংবাদিকরা এসে পৌঁছাচ্ছিল, আর রোহান, অগ্নি, পূজা, সোহেল এবং সানি সবাই প্রস্তুত হয়ে দাঁড়ালো। অবশেষে রোহান প্রথমে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করলো, এটি আমাদের একটি বড় জয়। যাদেরকে আপনারা ধরেছে তারা তো আপনার আপনজন ছিল, আপনার রক্ত ছিল, আপনার বাবা, চাচা, ফুফু ছিল। তাদের বিষয়ে কি বলবেন? যখন সাংবাদিকদের প্রশ্নটি উঠল, পুরো পরিবেশে একদম চুপচাপ নেমে গেল। রোহান একটু সময় নিয়ে বিষয়টি ভাবলেন। তার চোখে এক ধরনের হতাশা এবং খুব স্পষ্ট হয়ে উঠল। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে মাইক্রোফোনে উত্তর দিলেন, আপনার প্রশ্নটি খুবই কঠিন। যারা আমাদের কাছে আপনজন ছিল, যারা আমাদের রক্তের সম্পর্কে মানুষ ছিল, তাদের সম্পর্কে কথা বলাটা কখনো সহজ না। কিন্তু আমি এখানে আছি আমার পেশার প্রতি নিষ্ঠা বজায় রেখে, কারণ আমি জানি আমার দায়িত্ব কেবল আমার পরিবার নিরাপত্তা নয়, বরং দেশ এবং জনগণের নিরাপত্তাও। তিনি কিছু সময় থামলেন এবং তারপর বললেন, এরা আমার বাবা, চাচা, ফুফু, যারা এতদিন আমাদের পাশে ছিল। তাদের ব্যাপারে কিছু বলাটা খুবই বেদনাদায়ক। তবে আইন যে কোনো সম্পর্কের ঊর্ধ্বে, যেটা আমাদের বিশ্বাস, তারা অপরাধ করেছে এবং তাদের শাস্তি প্রাপ্য। আমার দায়িত্ব ছিল সঠিক পদক্ষেপ নেওয়া। রোহানের চোখে এক ঝলক কষ্ট ফুটে উঠেছিল, তবে তার কণ্ঠ ছিল দৃঢ়। তিনি আরো বললেন, আমার ব্যক্তিগত অনুভূতি একপাশে রেখে আমি যে কাজ করেছি তা আমার পেশার প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধার অংশ। আমি আশা করি আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে। সবাই রোহানকে সম্মতি জানিয়ে হাততালি দিতে শুরু করলো। রোহান একটু এগিয়ে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, ধন্যবাদ। তবে সাফল্য এককভাবে আমার নয়, এটা আমার পুরো টিমের। আমাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের ফলস্বরূপ আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। রোহান আবারও সবাইকে একত্রিত করে বললেন, অগ্নি, পূজা, সোহেল, সানি,
আপনারা প্রত্যেকে অভিযানে এক অবিচ্ছেদ্য অংশ। আমরা জানি যে আমাদের কাজ এখানে শেষ হয়নি, এখন অনেক কিছু করবার বাকি। তবে আমাদের কাজের সফলতা জাতির জন্য একটি বড় পদক্ষেপ। অগ্নি একটু এগিয়ে এসে বললেন, এই অভিযানে আমরা শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য এক নতুন সূচনা করেছি, কিন্তু এর জন্য যে ত্যাগ হয়েছে তা ভুলে গেলে চলবে না। সবাই কাজ করেছে একে অপরের জন্য। দেশের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দিতে আমরা পিছুপা হব না। দেশের কাজে সর্বদাই আমরা প্রস্তুত। দেশ মায়ের কাছে নিজেকে বিলিয়ে দিছি। যতদিন বেঁচে থাকবো ততদিন দেশ মায়ের সেবাই করে যাব ইনশাল্লাহ। আবার একজন প্রেসের লোক বলে উঠল, সুলতানা শিকদার। উনি কিভাবে মারা গেছে? আমরা যতটুকু জানি উনি আপনার শাশুড়ি। প্রেসের লোকটির প্রশ্নে রোহানের মুখে এক ধরনের দৃঢ়তা দেখা গেল, আর তার চোখে কোনো দুঃখের চিহ্ন ছিল না। তিনি মাইক্রোফোনের কণ্ঠ তুলে বললেন, হ্যাঁ, মিসেস সুলতানা শিকদার আমার শাশুড়ি ছিলেন। তবে আমি আপনাদের জানাতে চাই, তিনি একজন ক্রিমিনাল ছিলেন। আমার পরিবারে যাদের আমি ভালোবাসি, তাদের মধ্যে একজন অপরাধী হলে আমি তাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। তার কার্যকলাপ আমাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল। রোহান কিছু সময় থামলেন, যেন তার নিজের অনুভূতিগুলো একত্রিত করতে পারছেন। তারপর বললেন, তার অপরাধের জন্যই তিনি যে পরিণতি পেয়েছেন তা আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই ঘটনাগুলি কখনোই আমাদের নৈতিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করবে না। আইনের চোখে সকলেই সমান, এবং তার অপরাধের জন্য যা প্রাপ্য ছিল সেটাই হয়েছে। রোহান আরো বললেন, অপরাধের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কখনোই ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে নয়। আমি আমার দায়িত্ব পালন করেছি এবং আইনের প্রতি আমার অঙ্গীকার আজও অটুট। তার কণ্ঠে কোনো পরিবর্তন ছিল না, কোনো ধরনের অশ্রু ছিল না। এটা ছিল এক পেশাদার, নিষ্ঠাবান আইন প্রয়োগকারী কর্মকর্তার কথা। সবকিছু যেন এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, এবং রোহান বুঝিয়ে দিলেন যে তিনি কোনোভাবেই ব্যক্তিগত সম্পর্কের জন্য আইনকে নমনীয় করবেন না। রোহান তার কথা শেষ করে মাইক্রোফোনে তাকালেন, তারপর সাংবাদিকদের দিকে একবার চুপচাপ তাকিয়ে বললেন, এখানে আমরা আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর রোহান এবং তার টিম মেম্বাররা একে একে স্টেজ থেকে নেমে গেলেন, এবং সাংবাদিকরা তাদের কাজে রোহান সোহেলের দিকে তাকিয়ে বলল, আমি চাই না ওনার নামটা আসুক, তবু আসলাম। এটা আসবেই, কারণ উনি তো অপরাধী। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলল। বাসায় গিয়ে কুহুকে সামলাতে হবে, তাই সে ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। রোহান বাসায় ফিরে এসে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর কুহুর কাছে গেল। কুহুর চোখ দেখে বোঝা যাচ্ছে কুহু কান্না করেছে। কুহু রোহানকে দেখে বলল, আপনি আমাকে ঘৃণা করেন? আমার মা পাপ কাজের সাথে যুক্ত ছিল। ওরে আমার বোকা কুহু রানী রে, আমার বাবা, চাচা, ফুফু পাপ কাজের সাথে যুক্ত, তাই বলে কি ঘৃণা করিস? কুহু মাথা নাড়িয়ে না বলল। রোহান মুচকি হেসে বলল, তাহলে তোর কেন মনে হয় আমি তোকে ঘৃণা করব? তুই সবসময় আমার কাছে মায়াবতী ছেলে আছিস আর থাকবে। মায়াবতী মায়ের ছোঁয়া, চোখ লোকে রাতের জোড়া, তার হাসিতে চাঁদের রূপ, মঞ্চে পেতে তার ধূপ, চোখের পথে রহস্যের ছায়া, মনের মাঝে জায়গায় মায়া, নিঃশব্দে সে বয়ে যায়, শব্দের ডালে আলো ছড়ায়। মায়াবতীর কথা মনে শত রঙের ছবি আঁকে, তাকে ঘিরে হৃদয় ভাসে, মায়ায় মোরা এক ভালোবাসে। টপ করে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তেই রোহান তার ঠোঁটটা চোখের কোণে চেপে ধরে পানি চুষে নিয়ে বলল, তুই কি জানিস না, তোর চোখের পানি আমার হৃৎপিণ্ডে আঘাত করে। তোর চোখের পানি হৃদয় বাজে, চুপচাপ হয়ে সব কথা সাজে, অশ্রু স্রোতে ভাঙে সব দেয়াল, মনের কোণে লাগে দুঃখের ঝড়কাল। তোর কান্নায় শব্দ হৃদয়ে ধরা, কেমন করে বলি তুই ভুল করিস না, প্রাণের গভীরে তোর নাম লেখা। তোর কষ্টে আমার বুক হয়ে শূন্য দেখা, তুই হাসটা যেন সব দুঃখ ফুরায়, তোর অশ্রু মুছে ভালোবাসা ঘোরায়। তোর চোখের পানি যে প্রাণ চালায়, সে অশ্রু আমার হৃদয়ে পড়িয়ে যায়। নে এবার হাসতো। কুহু মিষ্টি একটা হাসি দিল। রোহান বুকে হাত দিয়ে বলল, হায় মেরে রব, আমি তো মরে যাব, तेरी यादों में खो जाबो, दिल में दर्द आँख में पानी, तेरे बिना ये जीवन सुनी, मेरे रब क्या करूं, तेरे बिना सब कुछ लग रहा है भ्रम, तेरी यादों में साए में जी रहा हूं, हाय আমি তো तुझसे दूर हो रहा हूं। রোহান ছন্দটি শেষ করে কুহুর কপালে অধৈর্যরা ছুঁয়ে দিয়ে বলল, চলো আজ একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে আসলে মনটা হালকা লাগবে। দাঁড়া গিটারটা নিয়ে যায়, আর তুই চট জলদি রেডি হয়ে না, সুন্দর একটা নীল শাড়ি পরে রেডি হয়ে না।
কুহু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বসা থেকে উঠে আলমারি খুলে সুন্দর নীল জামদানির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর কুহু সুন্দর করে শাড়ি পরে নিয়ে হালকা সেজে এক মুঠো কাঁচের চুড়ি নিয়ে পরে নিল। রোহান কুহুর হাত দুটো ধরে হাতের উল্টো পিঠে চুম্বন করে বলল, মাশাআল্লাহ, मैं मर जाएंगे। কুহুকে নিয়ে রোহান বাইক চালিয়ে চলল দূরে। সামনে ফুলের দোকান থেকে দুটো ফুলের গাজরা কিনলো। একটা কুহুর চুলে পরিয়ে দিল, আরেকটা কুহুর হাতে পরিয়ে দিয়ে বলল, এইবার একবারে পারফেক্ট। রোহান বাইক চালাতে চালাতে দূরে নির্জন একটা নদীর তীরে বসলো। তারপর ভাঙা একটি নৌকাতে বসলো। কুহু জুতা খুলে পানিতে পা ডুবিয়ে দিল। চন্দ্রের আলোয় চারিদিকে আলোকিত হলো। চন্দ্রের আলো পানিতে পড়তেই পানি চিকচিক করছে। চন্দ্রের আলো কুহুর শরীরই পড়তেই কুহু চেহারা জলজল করে উঠল। রোহান কুহুর বাম গালে তিলটাতে অধৈর্যরা ছুঁয়ে দিয়ে বলল, तू मेरा था, मेरा है और सिर्फ मेरा ही रहेगा। রোহান আরো বলল, জানিস কুহু, তুই আমার হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি। যেমন মধুর সুরে বেজে ওঠে রাগিনী, চোখের পাতা যেন গল্প বলে, মনে মনে একে অপরকে জড়িয়ে চলে। তোর হাসি ছড়িয়ে যায় পৃথিবী জুড়ে, আনন্দে ভরেছে আমার মনের কোলে। তোর প্রতিটি স্পর্শে হৃদয় আছে, তুই আছিস, তাই পৃথিবীর সুন্দর লাগে। তোর শব্দগুলো হৃদয়ে বেঁচে ওঠে, এ যেন সুরের নতুন সৃষ্টির মতো। তুই যে আমার অনুভূতি, অগাধ গভীর। তোর মাঝে আমার প্রেমের সব রং ফিরে। রোহান গিটারটা কাঁধ থেকে নামিয়ে তারপর গিটারটা টুংটাং করে গিটারটা বাজিয়ে গান গাইছে। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं, आँखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। রাতে তারা বাহির থেকে ডিনার করে বাড়ি ফিরল। কুহুর মায়া মায়া মুখটা ধরে বলল, তোর এই মায়া মাখা মুখের কাছে তুচ্ছ সবই। তোর হাসির ঝলক যেন জ্যোৎস্নার চেয়ে মধুর কবই। তোর চোখে জ্বলে চাঁদের আলো, সেখানে হারায় আমার প্রাণ। তোর জয় মিশে যায় যেন সমস্ত হৃদয় ভরা গান। তোর জোয়া ছুঁয়ে হৃদয় ভরে, জীবন পায় এক নতুন রূপ। তুই আমার অন্তহীন প্রেম, তোর ছাড় পৃথিবীর সদূর রূপ। কুহু রোহানের গালে হাত দিয়ে বলল, আমি ভালোবাসা মানে শুধু রোহানকে বুঝি। আমার হৃদয়ে কেবল আপনারই বাস, আপনাতেই শুরু, আপনাতেই খতম। আমার হৃদয় নামক দলিলটা আপনার নামে করে দিলাম। কথাটা বলে কুহু তার নরম ওষ্ঠ দিয়ে রোহানের সিগারেটের খাওয়া অর্ধটার গোলাপি ওষ্ঠটা দখল করে নিল। আজ প্রথম কুহু রোহানকে চুম্বন করছে, অর্থাৎ আজ গভীর আলিঙ্গনের কুহু আহ্বান করছে রোহানকে। রোহানকে আর পায়কে, এই শীতে নারী নামক উষ্ণতাকে কে না চায়? আর সেই নারীটা যদি হয় ব্যক্তিগত, তাহলে তো কথাই নেই। রোহান কুহুর আহ্বানের সাড়া দিল। কুহুর শরীরের প্রতিটা ভাঁজে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছে। সব বিষণ্ণতা ভুলে, সব অতীত ভুলে তারা ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ভালোবাসা সুন্দর, পবিত্র। যদি সেই ভালোবাসাটা হালাল হয়, তাহলে তো আল্লাহর রহমতে ভরে যাবে জীবনটা। পরের দিন সকালে যখন রোহান রেডি হচ্ছিল বের হওয়ার জন্য, তখন কুহু বলে, আই শুনুন। বলেন, শুনতেছি। আমার হাতের ব্যথার জন্য তো এই বছর এক্সামটা দিতে পারছি না। তো তাহলে আমরা একটা বেবি প্ল্যান করি। বেবি কিভাবে হয় আমি জানি না। কুহু ছোট ছোট চোখ করে বলল, আমি জানি, আপনি একটু এমপি দিবেন আর আমি বাচ্চার ডাউনলোড দিব। কুহুর মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায় রোহান। তারপর দাঁতে দাঁত চিবিয়ে বলল, এসব অসভ্য কথা কই থেকে শিখছ? তুই নিজেও একটা বাচ্চা, আগে নিজেকে সামলাতে শেখ, তারপর বাচ্চা নেব। বলে কুহুর কপালে কিস করে কুহু রাগে গাল ফুলিয়ে রাখে। রোহান গাল টিপে দিয়ে বলে, আমার কুহু পাখি, আমার বাচ্চা বোর্ডে সাবধানে থেকো, আল্লাহ হাফিজ। বলেই চলে যায়। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। কুহু জানতে পারলো সে মা হতে চলেছে। আরো একটা কথা, কুহুর সাথে সাথে ভাবিমাও ও মা হতে চলেছে। সন্ধ্যায় কুহু পায়চারি করছে। কিভাবে রোহানকে জানাবে যে ও প্রেগনেন্ট? রোহানি বা কিভাবে নিবে যে কুহু প্রেগনেন্ট? রোহানের গাড়িটা কেবল মাত্র বাসায় ঢুকলো। গাড়ির শব্দ পেয়ে কুহুর স্পন্দনটা কেমন যেন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি হৃদয়টা হাতে এসে বের হয়ে যাবে। হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। রোহান মেইন ডোরের কাছে এসে কলিং বেলটা চাপতেই কাজের মেয়েটা দরজা খুলে দিল। মা আর ভাবিমার সাথে কথা বলে উপরে গেল কুহু। পিছনে দাঁড়িয়ে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছু ভাবছে। রোহান এসে শুনতে পায়নি। রোহান কুহুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার কুহু পাখিটাকে নিয়ে এত ভাবছি আমি এসছি, সে শুনতেও পায়নি। কেউ তো ভাবছেন মিসেস আহমেদ?
কুহু নিজেকে গুছিয়ে নিয়ে রোহানের দিকে ফিরে রোহানের শার্টের বোতামটা আস্তে আস্তে করে খুলতে খুলতে বলল, একটা কথা বলবো? শুনছি। রাগ করবে না তো? কখনো করেছে? কুহু মাথা নাড়িয়ে না বোঝালো। তাহলে বলো। কুহুর ঠোঁট কাঁপছে, বুকটাও কাঁপছে, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, কণ্ঠনালী শুকিয়ে আসছে। কুহু নিজেকে ধাতস্থ করে বলল, আমরা 2 থেকে 3 হতে যাচ্ছি। বুঝলাম না, বুঝিয়ে বলো। কুহু রোহানের হাতটা কুহুর পেটে ধরে বলল, এই পেটে একটা প্রাণ আসতে চলেছে, আমাদের ভালোবাসার ফল। আপনি বাবা আর আমি মা হতে চলেছি। আরও একটা খবর আছে, ভাবি মাও প্রেগনেন্ট, মানে একসাথে 2টো বেবি হবে। অবিশ্বাস্য চোখ নিয়ে তাকিয়ে আছে। তার শরীরও কেমন যেন অনুভূতি হতে লাগলো। তারপর আলহামদুলিল্লাহ বলে মুখে এক বিশাল হাসি দিয়ে সে হঠাৎ কুহুকে জড়িয়ে ধরে বলল, তুই জানিস এটা আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। কুহু, আমি কথা দিচ্ছি তোকে আর আমাদের সন্তানকে কোনো কিছুর অভাব করতে দেব না। এই পরিবারটির সুখ আর ভালোবাসা ভরে রাখবো। আমি জানি আপনি আপনার দায়িত্বটা পালন করবেন। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে বলল, আমার ছোট্ট কুহু পাখিটা কত বড় হয়ে গেল, বুঝতেই পারলাম না। এখন তার পেটে আমাদেরই বেবি। কুহুকে খাটে শুয়ে পরপর কিস করতে লাগলো, পেটে তার বেবির সাথে বকবক করতে লাগলো। কুহু গালে হাত দিয়ে দেখলো তার সিআইডি অফিসারের পাগলামোগুলো। তারপর কুহুর পেটটাকে ছেড়ে দিয়ে মুখের কাছে আসতেই কুহু চোখ বন্ধ করে নিল। রোহান কুহুর ঠোঁটে ডিপ দিয়ে কিস করলো। কিস করা শেষে কুহুকে ছেড়ে দিয়ে বলল, আমি মিষ্টি খেয়ে নিলাম, তুই তোর খাওয়াবি না? শয়তান বেডা। দেখতে দেখতে 6টা মাস হলো। কুহুর ভাবি মানে ওনাকে ওনার বাবা এসে নিয়ে গেছে। কুহুর মা বাবা থাকলেও তো কুহুর এমন ভাগ্য হতো। কুহু তার পেটে হাত দিয়ে বলল, তোর কপালটা খারাপ রে, তুই তোর নানা নানির আদর পাবি না। রোহান চুপ করে এসে কুহুর সামনে হাঁটু গেড়ে বসে ওর উঁচু পেটেতে ঠোঁটটা ছুঁয়ে দিয়ে বলল, কুহু, তোর মন খারাপ বলে আমার বেবিরও মন খারাপ। আমার বেবি জানে তাদের জন্য তাদের বাবাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বসা থেকে উঠে কুহুর সামনে গিয়ে ওর কপালে চুম্বন করে বলল, আমি আছি তো। আমার ভালোবাসা কি যথেষ্ট নয়? আপনার ভালোবাসার কারণেই তো আজ আমি বেঁচে আছি, পূর্ণতা পেয়েছি শূন্যতা থেকে। রোহান কুহুকে জড়িয়ে ধরলো, তারপর ছেড়ে দিয়ে বলল, বোন কোথায়? ভাইয়া স্কুলে নিয়ে গেছে। আর মা? মামুনি তো রুমে নাস্তা করে শুয়ে আছে, মনে হয় শরীরটা ভালো না। শুনুন, আসার সময় মামুনির জন্য ফল আর প্রেশারের ওষুধ নিয়ে আসবেন, ওগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে মেরে বিবেচন, আপনি সাবধানে থাকবেন আর আস্তে ধীরে চলাচল করবেন। আসছি আমি। বলেই চলে গেল। কুহু রান্নাঘরে গেল, কাজের মেয়েদের দেখিয়ে দিচ্ছে কি কি রান্না করতে হবে। তারপর সে নিজের রুমে গিয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে বসে পড়ল, নিজের পেটের উপর হাত রাখলো আর বলল, ভারী দুষ্ট হয়েছো তুমি, রাতে আম্মুকে কিক মারো, আম্মু তো ব্যথা পায়। এই 5টা মাস রোহানকে প্রচুর জ্বালিয়েছে কুহু। রাত 2টা নয় 3টে নয়, এই খাবে সেই খাবে বলে আবদার করত, আর রোহান হাসি মুখে সেটা করত। কুহু সার্থক এমন একজন জীবন সঙ্গী পেয়ে। দেখতে দেখতে আরো একটা মাস কেটে গেল। কুহুর এখন 7 মাস চলে। আজকাল মেজাজটা কেমন খিটখিটে থাকে তার। সন্ধ্যার আলো ম্লান হতে শুরু করেছে। কুহু ডাইনিং টেবিলে বসে ফল কাটার চেষ্টা করছে। রোহান ডিপার্টমেন্ট থেকে ফিরে দরজার কাছে দাঁড়িয়ে রাখে। কুহুর কপালে ঘামের ছোট ছোট ফোঁটা জমেছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, তুই এটা কি করছিস? আমি তো আছি, তোর সব কিছু করতে হবে না, তুই শুধু বিশ্রাম নেবে। আপনি এত বেশি চিন্তা করেন কেন? আমি তো ঠিক আছি। রোহান ফলের ছুরি নিজের হাতে নিয়ে কুহুকে বসতে বলল, কুহু, এটা শুধু তোর ব্যাপার নয়, তোর ভেতরে থেকে আরেকটা প্রাণ আছে যার উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তুই যতটা আরামদায়ক থাকবি ও ততটাই ভালো থাকবে। এবার চুপচাপ বস। কুহু রোহানের এমন যত্নশীলতায় মুগ্ধ হয়ে মৃদু হেসে বলল, আপনি জানেন আপনি আমাকে আরো বেশি ভালোবাসতে শিখিয়ে দিচ্ছেন। তোর ভালো থাকা মানে আমার ভালো থাকা। এই দুনিয়াতে তুই যে আমার জান্নাত। আমি তো এখন মোটা হয়ে যাচ্ছি, আপনার আর ভালো লাগবে না। রোহান কুহুর হাত দুটো ধরে বলল, কে বলেছে এসব বাজে কথা? তুই জানিস তুই এখন কতটা কিউট হয়েছিস? আল্লাহ না করুক, আল্লাহ না করুক কারণ নজর না লেগে যায়। আমার কাছে তুই আর বাচ্চা গোটা পৃথিবী, এর ব্যাখ্যাও হয় না। নে তাড়াতাড়ি ফলটা খেয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসি।
বলেই রোহান চলে গেল ফ্রেশ হতে। আর কুহু কিছু ফল খাচ্ছে। কিছু ফল খেয়ে কুহু উঠে সোফায় গিয়ে বসলো। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। রাতে সবাই মিলে ডিনার করে একটু আড্ডা দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। হঠাৎ রাতে পেটে ব্যথার একটু চিৎকার করে উঠলো কুহুর। চিৎকারটা পেতেই রোহান ঘুম থেকে ধরফড়িয়ে উঠে দেখে কুহু পেটে হাত দিয়ে ঠোঁট উল্টিয়ে বসে আছে। রোহান বুঝে ফেললো বেবি কিক মারছে। কুহু রোহানের দিকে তাকিয়ে বলল, আপনার বেবি আমার পেটের ভিতরে ডিজে পার্টি চালু করে দিছে। যেমন বাপ তার তেমন বাচ্চা। রোহান কুহুর মাথায় হাত দিয়ে বলল, আয় আমার বুকে আয়, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখবি বেবি আর এমন করবে না। রোহান পেটে হাত দিয়ে বলল, আমার শোনা বাবাই এমন করে না। তোমার আম্মুর তো কষ্ট হয়। আগে দুনিয়াতে আসো, তারপর আমরা দুজন মিলে চালাবো। কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কুহু ঘুমিয়ে গেল। কুহু ঘুমিয়ে যেতেই রোহানও ঘুমিয়ে গেল। দেখতে দেখতে মাহেন্দ্র খান এসে গেল। বাড়িতে দুটো বউকে একটি হসপিটালে ভর্তি করানো হলো। সকাল থেকে বলছিল পেটে ব্যথা, তাই আর দেরি না করে নিয়ে আসলো। আর কাকতালীয় ব্যাপারে ভাবিমাও একই ঘটনা, কিন্তু ভাবিমা তার বাপের বাড়ি ছিল। ও বাড়ি থেকে ফোন করলে বলে যে এই হসপিটালে নিয়ে আসতে। তারপর হসপিটালে নিয়ে আসে। বাড়ির সকলে উপস্থিত। কুহু যখন কিছুটা নার্ভাস হয়ে ওঠে তখন রোহান তার হাতে হাত রেখে বলল, কুহু সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের বাচ্চা তোর ভালোবাসার মধ্যে নিরাপদ থাকবে। আমি তোর পাশে আছি, তুই ভয় পাস না। কুহু চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নেয়। রোহান তার শক্তি, তার আশ্রয়। কুহু রোহানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, এটা একটা নতুন জীবন শুরু হবে রোহান। আমি জানি আপনি সব কিছু ঠিকঠাক করতে পারবেন। আমাদের ছোট্ট প্রিয় মানুষ আসতে চলেছে, তাই না? রোহান চোখের কোণের জল জমে গেলেও হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ কুহু, তোর ভালোবাসা আমাদের সবকিছু সুন্দর হবে। কুহুকে আর ভাবিমাকে একসাথে চেক আপ করে নিল ডাক্তাররা। তারপর বলল, বেবি তো নড়াচড়া করছে না, সিজার করতে হবে আপনাদের দুজনের। কুহু ভয় পেয়ে যায়। রোহান কুহুর হাতটা ধরে বলল, আল্লাহ আছেন, উনি আমাদের সহায়, আর আমি আছি তো, ভয় কিসের। ডাক্তারদের বললো ওটি রেডি করতে। আর হসপিটালে সব ফর্ম ফিল আপ করে টাকা জমা দিল। ওটি রেডি করলো। কেবিন থেকে ওদের ওটিতে ঢোকানো হলো। সবাই টেনশনে আছে। আর রোহানের তো পাগল প্রায় অবস্থা। কুহু এবং ভাবিমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাড়াতাড়ি কাজ শুরু করলো। রোহান বাইরে দাঁড়িয়েছিল। তার চোখে তীব্র উদ্বেগ ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে অপেক্ষা করছিল। রোহান কষ্টে হলো নিজেকে স্থির রাখার চেষ্টা করছিল। সে তার নিজের ভিতর থেকে সাহস খুঁজে বের করতে চেয়েছিল। কুহু, আমি তোকে একা কখনই ছাড়বো না। আমাদের সন্তান নিরাপদে আসবে। আল্লাহ ইচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। রোহান মনে মনে নিজেকে বলছিল। কুহু ও ভাবিকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হলো। ডাক্তাররা দ্রুত কাজ শুরু করলেন। ডাক্তারদের একজন বললেন, মায়ের এবং সন্তানের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। সবাই প্রস্তুত থাকুন, আমরা কাজ শুরু করছি। প্রথমে কুহুর দিকে মনোযোগ দিলেন ডাক্তাররা। তাদের দক্ষ হাতে সিজারিয়ান শুরু হলো। অপারেশন থিয়েটারের আলো কুহুর নিস্তেজ মুখে পড়ে তার দৃঢ়তাকে যেন ফুটিয়ে তুলছিল। ডাক্তাররা ধীরে ধীরে শিশুকে বের করার প্রক্রিয়া শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই এক শিশুর প্রথম আর্তনাদ ভেসে এলো। এটি একটি কন্যা সন্তান, ডাক্তাররা ঘোষণা করলেন। শিশুটিকে পরিষ্কার করে নার্সের হাতে তুলে দেওয়া হলো। কুহুর পরে ডাক্তাররা দ্রুত ভাবিমার দিকে মনোযোগ দিলেন। একইভাবে সিজারিয়ান প্রক্রিয়া সম্পন্ন হলো। কিছুক্ষণের মধ্যে আরেকটি শিশু পৃথিবীর আলো দেখলো। এটি একটি পুত্র সন্তান। ডাক্তাররা আবারও ঘোষণা করলেন। অপারেশন থিয়েটারের দরজা বাইরে। অপারেশন শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপচাপ কেটে যায়। সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে উদ্বেগ আর অপেক্ষার মুহূর্ত পার করছিল। রোহানের মনে তখনও উত্তেজনা আর অজানা ভয় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। নার্সেরা দুই নবজাতক শিশু হাতে নিয়ে বেরিয়ে এলো। সবার চোখ সেই মুহূর্তে সেই ছোট্ট শিশুটির দিকে আটকে গেল। নার্সের গলায় এক প্রশান্তি ফুটে উঠল। অপারেশন সফল হয়েছে। মা এবং দুই নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে। এটি একটি কন্যা সন্তান এবং এটি একটি পুত্র সন্তান। রওনক এসে তার সন্তানকে কোলে তুলে নিয়ে কানে কানে আজান দিল। রোহান তার সন্তানের দিকে তাকিয়ে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে কন্যা সন্তানটিকে প্রথমে কোলে নিল। ছোট্ট নরম শিশুটির দিকে তাকিয়ে তার হৃদয় আনন্দে ভরে উঠল। কানে কানে আজান দিল। তারপর বলল, তুমি আমার মেয়ে, আমার ছোট্ট রাজকন্যা। আমি তোমার জন্য সব করতে পারি। পরিবারের সবার সামনে গিয়ে এলো। রোহানের মা চোখের পানি মুছে বললেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর দুটি বাচ্চা আল্লাহ আমাদের দিয়েছেন। সবাই নবজাতকদের দেখে আনন্দে অভিভূত হয়ে গেল। রোহান একপাশে দাঁড়িয়ে মনে মনে বলল, এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আল্লাহ আপনাকে ধন্যবাদ।
কিছুক্ষণ পর কুহু ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। রোহানা তার পাশে এসে মেয়েটিকে কুহুর কোলে তুলে দিয়ে বলল, দেখো আমাদের রাজকন্যা, আমি তাকে আচান শুনিয়েছি, এখন সে তোমার করে। কুহু ক্লান্ত হলেও মেয়েটিকে দেখে এক মৃদু হাসি দিল, বলল, আপনি সত্যি একজন অসাধারণ মানুষ রোহান। আমাদের সন্তানদের জন্য আমি এতটা সুখী যে ভাষায় প্রকাশ করতে পারছি না। পরিবারের সবাই এই বিশেষ মুহূর্ত উদযাপন করলো। কুহু ও ভাবি উভয়ের তাদের সন্তানকে কোলে নিয়ে তৃপ্তির হাসলেন। রোহান প্রতিজ্ঞা করলো, তোমরা তিনজন আমার পরিবারে, আমি সবসময় তোমাদের পাশে থাকবো। পরদিন সকালে কুহু ও ভাবি কিছুটা সুস্থ বোধ করছিলেন। পুরো পরিবার হসপিটালের কেবিনে একত্রিত হয়েছিল। রোহান দুই শিশুর যত্নে ব্যস্ত। সে নার্সের কাছ থেকে কিভাবে নবজাতকদের খাওয়ানো হয় ও গোসল করানো হয় তা শিখছিল। কুহু বলল, রোহান, তুমি তো বাবার ভূমিকা নিতে শুরু করেছো। তোমাদের সবার দায়িত্ব আমার। ডাক্তাররা কুহু ও ভাবিকে হসপিটাল থেকে ছাড়ার অনুমতি দিলেন। দুই মায়ের মুখে ক্লান্তির ছাপ থাকলেও তাদের চোখে ছিল গভীর তৃপ্তি। রোহান নিজের কন্যা সন্তানকে সাবধানে কোলে তুলে নিল, আর রওনক নিজের পুত্র সন্তানকে কোলে নিয়ে স্নেহ ভরে তাকিয়ে রইল। গাড়ি রেডি ছিল। রোহান গাড়ির দরজা খুলে প্রথমে কুহুকে বসতে সাহায্য করলো, এরপর কন্যা সন্তানকে সাবধানে পাশে রাখলো। অন্যদিকে রওনক তার স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে গাড়িতে উঠল। পরিবারের সবাই খুশিতে আত্মহারা। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই দুই নবজাতককে বরণ করে নিল। ঘরের ভেতরে ফুল দিয়ে সাজানো হয়েছে। রোহানের মা দুই শিশুকে কোলে নিতে চাইলে রোহান মৃদু হেসে বলল, আমার রাজকন্যাকে আর ছাড়ছে না। আরে বাবা, তুই তো আগেই ওর সবচেয়ে বড় অভিভাবক হয়ে গিয়েছিস। রনক তার পুত্র সন্তানকে নিয়ে সবার কাছে এসে বলল, দেখ, আমার ছেলে একেবারে আমার মতো হয়েছে। এই কথাটা শুনে সবাই হেসে উঠল। কুহু রোহানের দিকে তাকিয়ে মৃদু হাসলো, বলল, এটা যেন স্বপ্নের মতো লাগছে রোহান। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা আর পুরো পরিবার একসঙ্গে। রোহান মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের আশীর্বাদ, আর এই মেয়ে আমার রাজকন্যা, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। রোহান কুহুর হাতটা ধরে বলল, একই বন্ধনে বাঁধা দুজনে, প্রেমের বাণী গায়ে চিরকাল শোনে। হৃদয় হৃদয়ে ঢলে একতা সুর, মিলনের রেশে পূর্ণ হয় সুর। সুখের পথে ছায়া হয়ে দাঁড়িয়ে দুঃখেরা ক্ষণে ক্ষণে ভেসে যায় দূরে। সময়ের বাকি একে অপরের হাতে, জীবনের আঙিনায় চলে নতুন রাত। তাদের প্রেমের চিরন্তন আলো ভেঙে দেয় মেঘ, তৈরি করে ভালো লাগার জোর। একই বন্ধনে বাঁধা দুই প্রিয় মাঝে, তাদের ভালোবাসা অস্তিত্বের সত্যি। ভালোবাসি প্রাণপ্রিয় স্ত্রী তোমাকে। আমিও আপনাকে ভালোবাসি প্রাণ প্রিয় স্বামী। রোহান কুহুর কপালে চুম্বন এঁকে দিল, আর কুহু রোহানের কপালে চুম্বন এঁকে দিল। বেঁচে থাকুক ওদের ভালোবাসা। ভালোবাসা যে সুন্দর, এইটা রোহান আর কুহুকে না দেখলে বোঝা যেত না।